আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ক্লাস 9-10 বা এসএসসি 2026-27 যারা আছো তাদের জন্য ইংলিশ সেকেন্ড পেপারের 2 নং প্রশ্নের উত্তর দেওয়ার পদ্ধতি নিয়ে আলোচনা করব, যেখানে থাকে হলো সাবস্টিটিউশন টেবিল। আজকে আমরা এরকমভাবে পড়ব যে যদি তুমি এই ভিডিওটা পুরোটা দেখো তাহলে এইটার মধ্যে 5-এ 5 পাওয়া কোনো ব্যাপারই না। দেখো, প্রতিটা লাইন যখন আমরা সলভ করব এর নিচে কিন্তু কারণ সহ তোমাদেরকে দেখাবো কেন ওই লাইনটাই এখানে হলো। এছাড়াও এখানে আমরা যা আজকে পড়াবো সেগুলো সহ মোট 20টা প্রশ্ন তোমাদেরকে এরকমভাবে সলভ করে করে যে ডকুমেন্টটা থাকবে ওইটার লিঙ্কও ডেসক্রিপশনে দিয়ে দিব। তোমরা এই ভিডিওটা দেখে ওই লিঙ্কে ক্লিক করে সবগুলো কিন্তু তুমি নিজেই পড়ে নিতে পারবে বাড়িতে। তো এই যে এই সাবস্টিটিউশন টেবিল, এই প্রশ্নের উত্তরে সম্পূর্ণ নাম্বার পেতে হলে তোমাকে 2টা কাজ করতে হবে। প্রথমেই অর্থ বুঝে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত, বেশি করে বোর্ড প্রশ্ন আর মডেল টেস্ট সমাধান করতে হবে। এর জন্য নির্দিষ্ট কোনো রুলস নাই। এই যে সাবস্টিটিউশন টেবিলটা, এটা তুমি কোনো রুলস পরেই কিন্তু সমাধান করতে পারবে না। এটার মধ্যে তুমি যত বেশি টাইম দেবে, যত বেশি প্র্যাকটিস করবে, ততই পারবে। আর 1 নং প্রশ্নের উত্তর দেওয়ার পদ্ধতি নিয়ে আমরা যে ভিডিওটা বানিয়েছিলাম, যেখানে আমরা আর্টিকেল, প্রেপোজিশন, ডিটারমাইনার নিয়ে আলোচনা করেছি, সেগুলো যদি তোমরা দেখে নাও আগের ভিডিওটা, তাহলে অনেক ভালো করতে পারবে এখানে। তো চলো, ফার্স্টেই আমরা টেবিল 1 ঢাকা বোর্ড 2024-এর মধ্যে যে কোয়েশ্চেনটা আসছিল ওইটা সলভ করি। ফার্স্ট যে লাইনটা সেটা হবে, গুড হেলথ মেক্স আওয়ার লাইফ হ্যাপি অ্যান্ড এনজয়েবল। এখানে দেখো, গুড হেলথ এখান থেকে নিলাম, তারপর মেক্স নিলাম এখান থেকে, এরপর এই যে কোনটা এটা, আওয়ার লাইফ হ্যাপি অ্যান্ড এনজয়েবল, যার অর্থটা দাঁড়ায় হলো সুস্বাস্থ্য আমাদের জীবনকে সুখী ও আনন্দময় করে তোলে। এখানে কেন এটা হলো, গুড হেলথ বা সুস্বাস্থ্য যে কথাটা, এটা একটি একবচন কর্তা, তাই এর সাথে মানানসই যেই ক্রিয়া বা যেই ভার্বটা ওইটা আমরা নিয়েছি হলো মেক্স, এবং পরিপূরক হিসাবে হ্যাপি অ্যান্ড এনজয়েবল বসেছে, যাতে এটা একটা অর্থপূর্ণ বাক্যে গঠিত হয়। এবং এখানে দেখো যে ভার্বটার কথা বলা হয়েছে মেক্স, এটা কিন্তু অ্যাস যুক্ত ভার্ব। আর এখানে যে গুড হেলথ, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার একটা নাম্বার ধরা হবে এখানে। তো যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কোনো ভার্ব বসলে অ্যাস বা ইএস যুক্ত হয়, তাই কিন্তু আমরা মেক্সটা ইউজ করেছি এখানে। এরপর দ্বিতীয়টা, বাল্কি বডি ডাজ নট মিন গুড হেলথ, স্থূল বা মোটা শরীর মানেই সুস্বাস্থ্য নয়। স্বাস্থ্য সম্পর্কে একটি প্রচলিত ধারণা খণ্ডন করতে গিয়ে এখানে ডাজ নট মিন ব্যবহার করা হয়েছে, যাতে করে আমাদের এই যে অর্থটা পুরো লাইনের সেটা যেন ঠিক থাকে। এরপর সি নাম্বার, টু বি আ হেলদি ম্যান ওয়ান শুড হ্যাভ দ্য সাউন্ডনেস অফ বোথ বডি অ্যান্ড মাইন্ড। একজন সুস্থ মানুষ হতে হলে শরীর ও মন উভয়ের সুস্থতা থাকতে হবে। এটা হওয়ার কারণ কি, সুস্থতার সংজ্ঞা দিতে সাউন্ডনেস অফ বোথ বডি অ্যান্ড মাইন্ড এই অংশটি যুক্ত হয়েছে, যাতে করে আমাদের যে লাইনটা, মূল লাইনটার অর্থটা যেন ঠিক থাকে। আমাদেরকে কিন্তু এই যে সাবস্টিটিউশন টেবিলটা দেয়া হয়, এটা দেয়াই হয় শুধুমাত্র আমরা কি বাক্য বানাতে পারে কিনা অর্থ ঠিক রেখে ওইটা দেখার জন্য। তো আমরা কিন্তু এখানে দেখতেছো কারণে আমরা যেগুলো দিচ্ছি সেগুলো হলো কেন হচ্ছে, এর কারণটাই হলো অর্থটা এটার সাথে ওইটা মিলে, এই কারণে আমরা এগুলো দিচ্ছি। এরপর ডি নাম্বার, ফুড হ্যাবিট প্লেজ আ ভাইটাল রোল ইন অ্যাটেইনিং দিস ওয়েলথ। এই সম্পদ বা স্বাস্থ্য অর্জনে খাদ্যাভ্যাস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্লে আ ভাইটাল রোল একটি গ্রুপ ভার্ব, যার অর্থ হলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা। এরপর অ্যান আনহেলদি ম্যান লিডস অ্যান আনহ্যাপি লাইফ। একজন অসুস্থ মানুষ একটি অসুখী জীবন অতিবাহিত করে। এখানে নেতিবাচক অবস্থার ফলস্বরূপ লিডস অ্যান আনহ্যাপি লাইফ সঠিক অর্থ প্রকাশ করে, যার কারণে আমরা এখানে কিন্তু এটা ইউজ করেছি। আশা করি তোমরা এই যে ঢাকা বোর্ড 2024-এর যে কোয়েশ্চেনটা ছিল ওইটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। এবার চলো আমরা দ্বিতীয় যে কোয়েশ্চেনটা আছে সেটা একটু দেখে নিই। এটা হলো রাজশাহী বোর্ড 2024। এখানে ফার্স্ট লাইনটাই শুরু হলো গ্লোবাল ওয়ার্মিং দিয়ে বা বৈশ্বিক উষ্ণায়ন নিয়ে। এরপর হবে গ্লোবাল ওয়ার্মিং রেফার্স টু দ্য ইনক্রিজ ইন দ্য টেম্পারেচার অফ দ্য গ্লোব। গ্লোবাল ওয়ার্মিং বলতে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধিকে বোঝায়। দেখবা
এই যে টেবিলগুলো তোমাদের থাকবে এগুলো নির্দিষ্ট কোনো একটা বিষয় নিয়েই আলোচনা করবে। তো ওই টপিকটাকে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এমনিতেও তো জানি বাংলায় আমরা একটা জিনিস বুঝতে পারি যে একটা ঘটনা কিন্তু ক্রমান্বয়ে আস্তে, 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 আস্তে আগায়। তো এখানেও যেই বিষয়টা নিয়ে আলোচনা করবে ওই টপিকটাও কিন্তু আস্তে, আস্তে আগাবে। যেমন ১ম ওইটার সংজ্ঞা বলা হবে, তারপর ওইটা আস্তে, আস্তে আগাবে। আমরা ওইটাকে খেয়াল রেখেই কিন্তু এগুলো সলভ করব। তো প্রথমে এইখানে যখন গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আলোচনা করা হচ্ছে, তখন গ্লোবাল ওয়ার্মিং জিনিসটা যে কি, ওইটা কিন্তু আমরা এখানে আগে দিচ্ছি যে রিফার্স টু মানে হলো বোঝায়। তো এখানে গ্লোবাল ওয়ার্মিং বলতে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধিকে বোঝায়। কারণ হলো এটি গ্লোবাল ওয়ার্মিংয়ের একটি সংজ্ঞা, এই কারণে এই সংজ্ঞাটাকেই আমরা আগে দিলাম। এরপর দ্বিতীয়টা হলো ইরেসপন্সিবল অ্যাক্টিভিটিস অফ হিউম্যান বিংস আর মেইনলি রেসপন্সিবল ফর ইট। মানুষের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডই এর জন্য প্রধানত দায়ী। এখানে এই লাইনটা ইউজ করার কারণ কি? কারণ তাপমাত্রা বৃদ্ধির কারণ হিসেবে মানুষের যেই কর্মকাণ্ড, ওই কর্মকাণ্ডটাকেই কিন্তু প্রথমে যেই একটা সংজ্ঞাটা দেওয়ার পরেই যেই কারণটা, ওই জিনিসটা আগে দায়ী করে যেই জিনিসটাকে, যেই কর্মকাণ্ডটাকে, ওই দায়ী করা কর্মকাণ্ডটাকেই আমরা কিন্তু এর পরেই রাখতেছি। এরপর সি নাম্বার, সি লেভেল ইজ রাইজিং ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। এখানে এটা ইউজ করার কারণ তাপমাত্রা বৃদ্ধির সরাসরি যে ফলাফলটা, ওইটা হলো সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। দেখো কি সুন্দরভাবে একটা ঘটনা কিন্তু ক্রমান্বয়ে আগাচ্ছে। এরপর ডি নাম্বার, অ্যাজ এ রেজাল্ট দ্য কোস্টাল এরিয়াজ আর গোয়িং টু বি ভালনারেবল। এর ফলে উপকূলীয় এলাকাগুলি ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে। এখানে সমুদ্রের উচ্চতা বাড়লে উপকূলীয় এলাকা ক্ষতিগ্রস্ত হয় বা অরক্ষিত হয়, ওইটা কিন্তু এখানে বোঝানো হয়েছে। দেখো কি সুন্দরভাবে ঘটনাটা আসছে। প্রথমেই আমরা একটা সংজ্ঞা দিয়েছি, এরপর এইটার জন্য দায়ী কারা, যারা দায়ী, যে কর্মকাণ্ডগুলো যারা করে, ওইটাকে কিন্তু এখানে দায়ী করছি। এরপরেই কিন্তু এর ফলে যে কি হয়, কারণটাই আমরা এখানে দেওয়ার পরেই এর কারণে যে কি হয়, ফলাফলটা কি হয়, ওইটা দিয়েছি যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ে। এরপরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লে কি হয়, ওইটা আমরা দিলাম যে এলাকার মানুষ, ওই জায়গাটার মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এরপর শেষে আমরা যেটা ইউজ করলাম সেটা হলো ইউজিং অফ রিনিউয়েবল এনার্জি ক্যান রিডিউস টেম্পারেচার রাইজ টু আ গ্রেট এক্সটেন্ট। নবায়নযোগ্য শক্তির ব্যবহার অনেকটা তাপমাত্রা বৃদ্ধি কমাতে পারে। এখানে দেখো সবার শেষে আমরা কিন্তু এই ঘটনাটা আলোচনা করে, এই ঘটনার কারণ আলোচনা করে এবং এইটার কারণে কি কি ক্ষতি আমাদের হয় সেটা আলোচনা করে সবার শেষে এমন একটা বাক্য বললাম যেটা দিয়ে এই সমস্যাটা থেকে কিভাবে মুক্তি পাবো ওইটা কিন্তু বলা হইতেছে। তাহলে এই যে টপিকটা আমরা কিন্তু সুন্দরভাবে দেখলাম কিভাবে সিরিয়ালি আসলো, প্রথম থেকে শেষ পর্যন্ত আসলো। এরকমভাবে কিন্তু তোমাদের সবগুলো যেই টেবিল আসবে, যেটাই আসুক, তোমাদের তো তারা নিজে থেকে দিবে। কোনোটাই এখান থেকে কমন পড়বে না তোমাদের পরীক্ষায়। তো যেটাই দেখ এরকম কিন্তু একটা টপিককে তারা সাজিয়ে গুছিয়ে এরকমভাবে উল্টাপাল্টা করে দিবে, যেটাকে তোমার নিজের সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। এরপর দেখো ৩ নাম্বার যেটা, সেটা হলো যশোর বোর্ড ২০২৪। এই যে আমরা এগুলো তোমাদেরকে এখন পড়ে শোনাচ্ছি, এই ডকুমেন্টটা কিন্তু তোমাদেরকে আমরা পুরোটা দিয়ে দিব, যেখানে ২০টা থাকবে মোট এরকম সলভ করা কারণসহ। তোমরা সেগুলো দেখে নিতে পারো, এই যে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা এই ভিডিওটা দেখে ওইটা কিন্তু নিজে থেকেই পড়ে নিতে পারো। তাহলে এইখানে ৫ থেকে ৫ পাওয়া তোমাদের কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ। এবার চলো এটা আমরা সলভ করে নেই। যশোর বোর্ড ২০২৪, প্রথম লাইনটা হলো, আ ম্যান উইদাউট অ্যান এইম ইজ লাইক আ শিপ উইদাউট এ রাডার। লক্ষ্যহীন মানুষ অনেকটা হালবিহীন জাহাজের মতো। এখানে এটা কেন প্রথম ইউজ করা হলো? এটি একটি অতি পরিচিত উপমা বা প্রবাদ, যার কারণে প্রথমেই এই জিনিসটা এখানে আমরা আগে আনলাম যে লক্ষ্যহীন মানুষ হলো হালবিহীন জাহাজের মতো, যেটা যে কোনো দিকে চলে যেতে পারে। তাই আমাদের সবার কিন্তু একটা লক্ষ্য থাকা উচিত। তাইলে এই লাইনটার পরের লাইনটা কি হবে বলো তো? আমাদের সবার একটা লক্ষ্য থাকা উচিত, যেহেতু যদি লক্ষ্য না থাকে আমরা হালবিহীন জাহাজের মতো হয়ে যাব। তাই কিন্তু পরের লাইনটাই আমরা দিতেছি, সো এভরিবডি শুড হ্যাভ আ ডেফিনিট এম। তাই প্রত্যেকটা মানুষের একটি সুনির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত। এই লাইনটার কারণটা কিন্তু আমরা আগেই বুঝে ফেলেছি, যেটা আমরা একটু আগেই বললাম যে আগের বাক্যের যৌক্তিক উপসংহার হিসেবে লক্ষ্য থাকার প্রয়োজনীয়তা বলা হয়েছে।
যেটা একটা ধারাবাহিক কথায় এটা আসলো দ্বিতীয় লাইনে। তারপর বাট নাথিং ইজ মোর ডিফিকাল্ট দ্যান দ্য চয়েস অফ আ প্রফেশন। কিন্তু পেশা নির্বাচনের চেয়ে কঠিন আর কিছুই হয় না। এখানে তুলনা করার জন্য মোর ডিফিকাল্ট দ্যান ব্যবহৃত হয়েছে ওই বক্স থেকে। এরপর ডি নাম্বারে দেখো, বিকজ দেয়ার আর মেনি পাথস অ্যান্ড কোর্সেস ওপেন টু অল। কারণ সবার জন্য অনেক পথ ও কোর্স খোলা থাকে। এখানে কারণটা হলো পেশা নির্বাচন কেন কঠিন তার ব্যাখ্যা এখানে দেওয়া হয়েছে। যেহেতু এর আগের লাইনটাতেই আমরা এই যে পেশা নির্বাচন করাটা কঠিন বলেছি, সেজন্যই কিন্তু পরের লাইনটাতে আমাদের আসবে কেন এই পেশা নির্বাচন করাটা কঠিন সেই লাইন। এরপরে দ্যাট ইজ ওয়াই টু চুজ আ প্রফেশন বিকামস ভেরি ডিফিকাল্ট ফর আ স্টুডেন্ট। এ কারণেই একজন শিক্ষার্থীর জন্য পেশা নির্বাচন করা খুব কঠিন হয়ে পড়ে। এখানে কারণটা হলো সবশেষে পরিস্থিতির একটি সারসংক্ষেপ টানা হয়েছে। অর্থাৎ এই যে পেশা নির্বাচন করাটা কেন কঠিন এইটা এই লাইনে দিলাম, তারপর এটা কাদের জন্য কঠিন সেটা কিন্তু আমরা দিয়ে এই যে পুরা টেক্সটটা, পুরা টপিকটা এটা আমরা শেষ করে দিলাম। এরপর দেখো 4 নম্বরে আছে কুমিল্লা বোর্ড 2024। চলো আমরা এটাও একটু দেখে নিই। প্রথম লাইনটা হলো ফিজিক্যাল ফিটনেস ইজ আ প্রিকন্ডিশন টু লিড আ হেলদি লাইফ। শারীরিক সুস্থতা হলো একটি স্বাস্থ্যকর জীবনযাপনের পূর্বশর্ত। এটার কারণটা হলো সুস্থ জীবনের প্রথম শর্ত হিসেবেই ফিটনেসকে বোঝানো হয়েছে। তো এটা তো আমরা বুঝতেই পারলাম যে মূল যেই লাইনটা সেটা আমাদের আগে দিতে হবে। এটা হলো জীবনের প্রথম শর্ত, সুস্থ জীবনের প্রথম শর্ত। তাই প্রথম শর্তটা কিন্তু আমরা এখানে আগে দিলাম। প্রিকন্ডিশন মানে হলো প্রথম শর্ত। এরপর বি নাম্বার, ফিজিক্যাল এক্সারসাইজ ইজ এসেনশিয়াল ফর অ্যাচিভিং ফিজিক্যাল ফিটনেস। শারীরিক সুস্থতা অর্জনের জন্য ব্যায়াম অপরিহার্য। এখানে কারণটা হলো ফিটনেস কিভাবে অর্জিত হয় তার উপায় বলা হয়েছে। যেহেতু প্রথম লাইনেই আমরা আলোচনা করেছি শারীরিক সুস্থতা জিনিসটা কি, এটা হলো সুস্থ জীবনের প্রথম শর্ত। এর পরবর্তীতেই কিন্তু আমরা এখানে দিলাম যে ফিটনেসটা যে আমাদের পূর্ব শর্ত সেটা অর্জন কিভাবে করতে হবে সেটার উপায়টা কি, ওইটা আমরা বি নাম্বারে বললাম। সি নাম্বারে পিপল অফ অল এজেস শুড টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি। সকল বয়সের মানুষের নিয়মিত শারীরিক ব্যায়াম করা উচিত। এখানে কারণটা হলো ব্যায়ামের সর্বজনীনতা বোঝাতে পিপল অফ অল এজেস ব্যবহৃত হয়েছে। তো যেহেতু ব্যায়ামটা সবাই করতে হবে, তাই এখানে কিভাবে অর্জিত হয় তার উপায়টা বলার পরেই এটা কাদের জন্য দরকার সেটা কিন্তু আমরা বলেছি যে সবার জন্য দরকার। এরপর ডি নাম্বারে মেনি চেঞ্জেস টেক প্লেস ইনসাইড দ্য বডি ডিউ টু ফিজিক্যাল এক্সারসাইজ। ব্যায়ামের ফলে শরীরের ভেতরে অনেক পরিবর্তন ঘটে। এখানে কারণ হলো ব্যায়ামের শারীরিক প্রভাব বোঝাতে টেক প্লেস ইনসাইড, এই কথাটা সঠিক, তাই আমরা এখানে এটা ইউজ করেছি। যেহেতু তার আগের লাইনে আমরা বলেছি এটা সবার জন্যই প্রয়োজন, তার পরের লাইনেই কিন্তু আমাদের দিতে হবে যে এটা করলে আসলে মানুষের কি কি পরিবর্তন আসবে, কি কি লাভ হবে। এরপর ই নাম্বারটা হলো বিসাইড ফিজিক্যাল এক্সারসাইজ এভরিবডি শুড টেক আ ব্যালেন্সড ডায়েট। শারীরিক ব্যায়ামের পাশাপাশি প্রত্যেকের সুষম খাবার গ্রহণ করা উচিত। এটার কারণটা হলো ব্যায়ামের সাথে খাবারের সম্পূরক সম্পর্কের কথা বলা হয়েছে। যেহেতু এর আগের লাইনে আমরা বলেছি এটা আমাদের শরীরে কিন্তু একটা ভালো পরিবর্তন আনে। এরপরেই কিন্তু আমাদেরকে এইটা করলে আমাদের এটার সাথে আরও কি কি নিতে হবে সেটা বলা দরকার। তাই কিন্তু আমরা শেষে এটার পাশাপাশি ফিজিক্যাল এক্সারসাইজের পাশাপাশি খাবার নিতে হবে ভালো, সেই কথাটা বলে এটা টেক্সটটা শেষ করে দিলাম। পুরো টপিকটাই এখানে কিন্তু ফিনিশ হয়ে গেল। এরকমভাবে দেখো তোমাদের জন্য আমরা টেবিল 5 চট্টগ্রাম বোর্ড 2024, এরপর টেবিল 6 মধ্যে আছে ঢাকা বোর্ড 2020। এরকমভাবে মোট 20টা প্রশ্ন দেখো, এই যে এত প্রশ্ন, মোট 20টা প্রশ্ন কিন্তু আমরা দিয়েছি। সর্বশেষে আছে হলো 20 নম্বরের যশোর বোর্ড 2020, আবার 2018 সালেও সকল বোর্ডে এটা এসেছিল। তোমরা যদি এই 20টা শুধুমাত্র প্র্যাকটিস করো, এই যে এরকম কারণ সহই দিয়েছি সবগুলো, তাহলে কিন্তু তোমাদেরকে এখানে 5-এ 5 পাওয়া কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিওতে আমরা তোমাদের 3 নম্বরে যে প্রশ্নটা আছে রাইট ফর্ম অফ ভার্ব, ওইটা নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।